তো নির্বাচনের তফসিল দিতে যাচ্ছে ধরেন এই ডিসেম্বরের সেকেন্ড সপ্তাহে যে কোনো দিন, তো হয়তো শিডিউল ঘোষণা করতেও পারে, কিন্তু নির্বাচন হবে কিনা এই ধোঁয়াশাটা কিন্তু রয়ে গেছে। কেন ধোঁয়াশাটা আপনার কাছে কেন মনে হচ্ছে? বিষয়টা হচ্ছে নির্বাচন, একটা নিরপেক্ষ নির্বাচন করতে গেলে সকল স্টেক হোল্ডারের কোঅপারেশন লাগে, যেমন ইলেকশন সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং ভোটার, সবার কিন্তু কোঅপারেশন লাগে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে টকশো করেছি, তার জন্য তার ব্যাপারে যখন 6 তলা হাঁটায় তোলে কেউ তার পক্ষে লেখা ছাপে। আমাদের এখানেও বলেছেন? হ্যাঁ বলেছি হয়তো। তারপরে আপনি ছোট পত্রিকা কালবেলা, তখন ওখানে তার পক্ষে আমি রিপোর্ট লিখেছি। টকশোতে করা, কারণ আমি ইউনূসকে জাতীয় সম্পদ মনে করতাম অবশ্যই। হ্যাঁ, কিন্তু উনি সরকারে নেওয়ার পরে দেশটাকে ফোকলা করে ফেলছে, দেশটাকে চালানো অসম্ভব করে তুলেছে আমার কাছে মনে হয়। সুতরাং উনি তো এখন নির্বাচন দিয়ে উনি বিদায় নিলে বাঁচে, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত। কিন্তু সেই নির্বাচনটা কি মনে যে বাঁচে, সেই নির্বাচনটা হবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। বললাম তো, কোনো স্টেক হোল্ডার সব তো ঠিক নাই। আর বিশেষ করে আমি বলবো যে এই যে ইসলামিক দলগুলো যে জোটবদ্ধ হয়েছে, ইসলামিক দল ইতিমধ্যে কালচার পর্যন্ত চেঞ্জ করা শুরু করেছে। যাত্রা হবে না, গণসংগীত হবে না, নাচ গান বন্ধ। আপনার ছোটবেলায় যাত্রা দেখেছি না, রাত জেগে যাত্রা দেখেছি না, মাজার 200 ভেঙে দিছে। হ্যাঁ, লালন গীতি, ফকির গীতি এগুলো হবে না। তো দেশটা কোথায় যাচ্ছে বোঝাই যায়, দেশটা কোথায় যাচ্ছে। আমরা কি অন্ধকার যুগে ইতিমধ্যেই ঢোকা শুরু করে দিছি? তো এরা যদি ধরেন ক্ষমতায় কোনো কারণে, তারা তো মনে করতেছে ক্ষমতায় যাবে, এটা হলো আমাদের। এটা কি কোনো গ্রাউন্ড আপনারা দেখছেন যে তারা যে ক্ষমতা যাবে বলে দাবি করছে বা মনে করে, তারা তাদের বিভিন্ন বক্তব্যে তারা প্রতিফলন করেন, সেটা কিভাবে? আসলে কোনো সম্ভাবনা নাই। একটাই উদাহরণ হচ্ছে বিএনপি 111 সহ 17 বছর ক্ষমতায় নেই, কিন্তু এই নির্যাতন, গুম, খুন, মামলা ধমলা, আয়নাঘর, কত কিছু ঘটছে। আপনি বলেন তো কটা লোক বিএনপির থেকে যোগ দিছে আওয়ামী লীগে? আপনি খুঁজেই পাবেন না। এখন ভোটের সময় এই বিএনপি তো জামাতের চেয়ে ভোট বেশি, এতে তো কোনো সন্দেহ নাই। এই ভোটগুলো ঠিক বিএনপির বাক্সে পড়বে। এই জন্যেই বিএনপি আগে যে নিরপেক্ষ নির্বাচন করে একবার জামাতে ইসলাম 1টা সিট পাইছে, আর একবার 3টে সিট পাইছে, এবার নেই 10টা পাবে, নাই 15টা পাবে। ইসলামিক দলগুলো আছে, এবার তো আবার আরপিও আছে, যার প্রতীকে তার নির্বাচন করতে হবে। তো ইসলামিক আন্দোলন বাংলাদেশ তো কোনো সিট পাবে না, কারণ আগেও পায় নাই। তাদের ভোট আছে, 10,000 20,000 ভোট আছে, কিন্তু সিট পাওয়ার তো কোনো সম্ভাবনা নাই। কিন্তু যেটা হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগের অবস্থা, কিন্তু এরপরে যে পরিবর্তন হলো, এখন বলেন যেটা বলা হয় যে এখন 4 কোটি তরুণ ভোটার আছে। ভোটারগুলো কোথায়? ভোটারগুলো কিন্তু আপনার পরিবারের, আমার পরিবারের ভোটারগুলো, বাইরে না। বাইরে কিন্তু 80% লোক গ্রামে বাস করে। এখন সেই ইয়াং ফোর্স যাদেরকে আমরা বলি বা ভাবছি, তারাই তো এই যে সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনে ডাকসু তারা তো ভোট দিয়েছে জামাত শিবিরের। না, বিষয় এটার ভিন্ন কথা। জামাত শিবিরের ভোট দেয় নাই। তাদেরকে ভোট দিছে আপনার, তারা এক ধরনের ইনডাইরেক্ট ঘুষ দিছে। গরম পানি তো নামে কোনো ইলেকশন হয় নাই, সাধারণ ছাত্র। এখন যেটা হয়েছে, এই শিবিরের লোকরা হলে ছিল, ছাত্রদল হলে ছিল না। ছাত্রদল এই ছাত্রদের সাথে কোনো সম্পর্ক গড়ে ওঠে নাই। হ্যাঁ, ইলেকশনের আগে ছাত্রদল, ওরা তো ছাত্রলীগ হয়ে, ছাত্রলীগের লুঙ্গির তলায় ছাত্র শিবির হয়ে আছিল। ধরেন আওয়ামী লীগ যদি না যাইতো, কোনো ছাত্র শিবির ঢাকা সমিতি দেখতেন না। হ্যাঁ, এখন তারা এই যে আবরার হত্যা হলো, শিশির বন্নির যায় তার উকিল হয়েছে। আমার তো মনে হয় ওখানে যে আসামি আছে এর ভিতরে শিবির আছে, এই জন্য উনি দাঁড়াইছে, টাকা পাবে এবং শিবিরের লোক বাঁচানোর জন্য দাঁড়াইছে। এখন আমাদের সরকারের যে অবস্থা, ধরেন বিশেষ করে আমি বলবো প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলের অভ্যুত্থানের শক্তিগুলোর ভিতরে, এখন তো আওয়ামী লীগ নাই, বিএনপি বড় দল, তারপরে জামাত ইসলাম, দুজনের ভিতরে কি যুদ্ধ চলছে না, বাকযুদ্ধ বলেন যাই বলেন। জামাত ইসলামের যে অ্যাগ্রেসিভ ভূমিকা, এখন অ্যাগ্রেসিভ ভূমিকা, এতে মানুষ কিন্তু শঙ্কিত যে অ্যাজিভ তাদেরকে জিততেই হবে এরকম। 300 আসনে তো এক বছর আগে কি 2 মাস আগে প্রার্থী দিয়ে দিয়েছে। বিএনপি এখনো 63 আসন বাদ, বাকিগুলোতে দিয়েছে। এখন ধরেন বিএনপি
সব আসনে নমিনেশন দেয় নাই। এখন মাঠে ধরেন আইন শৃঙ্খলা বাহিনী কজন দেবে? 2 জন আনসার, 2 জন পুলিশ ধরেন। এখন রাজনৈতিক দলগুলি যেভাবে আপনার, বিশেষ করে আমি বলবো জামাতের যে অবস্থা, তারা তো বাই হুক অ্যান্ড ক্রুক তারা সরকারে যেতে চায়। এখন ধরেন এই আইন শৃঙ্খলা বাহিনী যে মব সন্ত্রাস চলছে, ধরেন ইলেকশনে মনে হলো যে একটা পার্টি জিতছে না, তখন বাক্স নিয়ে ধান খেতে পাট খেতে দৌড় দেবে। কি করবেন? কে ঠেকাবে বলেন? তো ইলেকশন তো ভণ্ডুল হওয়ার সম্ভাবনা আছে যদিও হয়। এছাড়াও আমি বলবো, আপনি বলার সময় বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরছে না, তার স্ট্যাটাসও আপনি পড়লেন। এখানেও কিন্তু আমার ভিন্ন একটা প্রমাণ নাই, কিন্তু ভিন্ন একটা আশঙ্কা বা অনুমান আছে। সেটা হচ্ছে কি আসলে এইটি বলছি, আওয়ামী লীগের ধরেন প্রধান শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার হিসেবে সে পলায়ন করছে, সে বিদায়। আগে -111-এ -2 ফর্মুলা ছিল না, তো একটা তো মাইনাস হয়ে গেছে, হ্যাঁ, এটা তো আর নাই। তো দ্বিতীয় ধরেন ম্যাডাম খালেদা জিয়া, তিনি যেভাবে শারীরিক কন্ডিশন, আল্লাহ তারে আয়ুদিক, কিন্তু তিনি শারীরিক শক্তি এমন থাকবে না এত বড় একটা দলের জন্য মাঠে ঘোরাফেরা করবে, এই অবস্থা হয়তো থাকবে না। হয়তো তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বিদেশ থেকে আজকে 17 বছর আপনার জুমে কথা বলে সরকারটা প্রত্যেকে টেলিফোন করে বিভিন্ন মাধ্যমে দলকে সে চালিয়ে রাখছে। এখন ধরেন তিনি যে স্ট্যাটাস দিচ্ছেন, সরকার থেকে বলা হচ্ছে যে যে কোনো দিন তাকে আসার একদিনে তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব, তারপরেও তিনি আসছেন না। এখানে বড় পার্টি, অর্থাৎ সবচেয়ে বড় পার্টি এখন বিএনপি মাঠে, তার কাছে তো ইনফরমেশন আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ইনফরমেশন আছে। তো যদি -2 ফর্মুলা হয়ে থাকে তাহলে তো তার কাছে ইনফরমেশন আছে, কোনো না কোনো ইনফরমেশন। এখন তার বাংলাদেশে সে তো আসতে প্রস্তুতি নিয়েছিল, তার জন্য বাসা ঠিক করা হয়েছে, তার জন্য গাড়ি তৈরি করা হয়েছে, সব প্রস্তুতি ছিল, আবেদন করা সবই রেডি। তো কিন্তু তারপরেও তিনি আসছেন না। অর্থাৎ আমার অনুমান, এটা প্রমাণ নাই, আমার অনুমান -2 তো ওয়ার্ক করতে পারে। কারণ হচ্ছে আপনি দেখেন যে আমাদের এক্সপোর্ট আইটেমের উপরে ট্যাক্স বসিয়েছিল, সেটা নেগোশিয়েট করতে আমেরিকাতে গেছে, সেখানে আপনার আনডিসক্লোজ এগ্রিমেন্ট করছে না, সেটার ভিতরে কি আছে আমরা জানি না। তো এখন তো অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি কি করে বলেন করছে তো। এখন ধরেন তার ভিতরে ইতিমধ্যে ধরেন এই যে 2টা পোর্ট দিয়ে ফেলছে, সামনে বলতেছে আপনার দিবে কি ওই ইলেকশনের ম্যানিফেস্টো দিবে। প্রধান আসামি তো পালিয়ে গেছে, সেটা ভিন্ন কথা, পালিয়ে গেছে, পালিয়ে যায়, জেল ভেঙে পালিয়ে যায়, যেতেই পারে, সেটা ভিন্ন কথা। আমরা আপনার কাছে আসবো। এখানে মনে জানতে চাই, গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে জামাত ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম উনি বলেছেন যে ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন 2 কুলি হারাবেন। তাই অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছে না। কি বলবেন আসলে? ওনারা তো আমাদের এলাই ছিল, জামাত ইসলামী দীর্ঘ সময় আমরা দেখেছি। সেটা এর আগে আওয়ামী লীগের ছিল, তার আগে জাতীয় পার্টির ছিল। এখন যেখানে সুবিধা সেখানে থাকা, আর ধানের শীষ নিয়ে 2018-তে ধানের শীষ প্রতীকে তো নির্বাচনও করেছে, যেটার জন্য আমরা ভীষণ রকমের সমালোচিত হয়েছি, আপনার নিশ্চয়ই মনে আছে। দীর্ঘদিন ধরে টকশো করছি, যত না নিজের দলের জন্য মানে গত ফ্যাসিস্ট আমলে গালি খেয়েছি, তার 3 গুণ বেশি। আজিজ ভাই বোধহয় জানেন, আপনারও মানে শুনেছেন কিভাবে আমাদেরকে উপস্থাপক এলাই হিসেবে জামাত কেন আমাদের সাথে, সেটাকে জাস্টিফাই করা কেবল ভোটের বেলায় ওই ইকুয়েশনে। তো আজকে জামাতের ওনারা আমাদের ওই বাংলায় একটা কি ওই প্রবাদ আছে না, একটা ওই এক কথায় প্রকাশ কি বলে, কৃতজ্ঞ শব্দটা কি, কৃতজ্ঞ কৃতজ্ঞ। তো দেখেন এই মুহূর্তে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যদি দেশে আসেন, তাহলে তারা কেউ মনে করছে, আপনি যাদের কথা বলছেন, তারা তাদের যে নিয়ন্ত্রণ, প্রশাসন এবং অন্যান্য জায়গায়, সেটা হয়তো তারা কিছুটা দুর্বল হয়ে পড়বে, স্বাভাবিক। কারণ তারেক রহমান সাহেব উনি তো ওনার বক্তব্যে যেটা বলেছেন যে উনি একজন ব্রিটিশ সিটিজেন, এটা বলেছেন না? আপনি এখন চেক করেন, আমি আপনাকে বলছি, হ্যাঁ।
হি ইজ নট, উনি কোনো ব্রিটিশ না, উনি নাগরিক ব্রিটিশ নন। নাগরিক নয়। উনি কেন এই কথা ওনাকে বলেছেন? বলেছেন ব্রিটিশ নাগরিক ওনাকে ছেড়ে আসতে, তার মানে তো mean করে ওইটাই। না, এক্স্যাক্টলি ব্রিটিশ তাই। নাগরিক না। তার মানে উনি ব্রিটিশ নাগরিক, নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশে আসবে, এটাই তো বলতে চাচ্ছেন। জি, তো ওরা এটাই আমি বলতে আপনাকে বলছি একজন আইনের মানুষ হিসেবে, দীর্ঘদিনের সুপ্রিম কোর্টে, এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে উইথ মাই নলেজ, যে উনি কোনো ব্রিটিশ নাগরিক নন। তাহলে আপনি বলেন, এই যে কথাগুলো, এই কথাগুলার কি ধরনের ফায়দা, কি ধরনের সুযোগ, কি ধরনের সুবিধা কেউ কেউ নিতে চাচ্ছে? দেখেন, চোরাগুপ্তা সুবিধা বিএনপি নেয় না। আপনার নিশ্চয়ই মনে আছে, গত প্রায় 17 বছর আমরা, আমাদের হাজারের উপর ইলিয়াস ভাই সহ গুম, আমাদের হাজার হাজার নেতাকর্মী আমরা খুন হয়েছি ভাই, আমাদের 1.5 লক্ষের উপরে মামলা, 40 লক্ষের উপরে নেতাকর্মী, আমাদের দেশনেত্রীর বিরুদ্ধেই ছিল 36টা মামলা, আমাদের চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে অগণিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। তো তারেক রহমান সাহেব এখন দেশে ফেরার পথে বাধা কেবল আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাত, ভালো কথা। তো তার সাথে সাথে তো দেখা যাচ্ছে আরো বিভিন্ন ভেস্টেড কোয়ার্টার্স আছে, ভূ রাজনীতি আপনি নিয়ে এসেছিলেন, সেখানে আমাদের আঞ্চলিক যেই রাজনীতি, আমাদের আন্তর্জাতিক যেই রাজনীতি, সেটার কথাও তো ভুলে গেলে হবে না যে দীর্ঘদিন আমরা এই জায়গাটা, বাংলাদেশ এমন একটা ভৌগোলিক রাজনৈতিক সুবিধাজনক একটা অবস্থানে আমরা আছি। মায়ানমার বলুন, ভারত বলুন, আপনি আমাদের দক্ষিণ এশিয়ায় এমন একটা হাব তৈরি হতে যাচ্ছে বাংলাদেশকে ঘিরে, যেখানে আপনার এশিয়া প্যাসিফিক বলুন, আসবেন, আসলে পরে সমস্ত কিছু, হ্যাঁ, এই যে এখন যেমন না, এই যে ভূরাজনৈতিক যে সমস্যাগুলো আপনি বললেন বা সামগ্রিক আঞ্চলিক যে প্রেক্ষাপটগুলো, এগুলো কেটে যাওয়ার সময়সীমাটা কেমন হবে? না, এটা আপনি এইভাবে প্রশ্ন করলে আই ক্যান অ্যানসার দ্যাট, কারণ এটা সময়সীমা কবে আসবে আমি যেটা অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে ইলেকশন। ফেব্রুয়ারিতে আমাদের গভর্নমেন্ট যেটা বারবার ডিক্লেয়ার করেছেন, ইনক্লুডিং মানে প্রধান উপদেষ্টা, যে ইলেকশন ফেব্রুয়ারিতে। তো ভালো কথা, তফসিল ঘোষণা করতে হবে না? তফসিল আগামী মাসেই তো তফসিল ঘোষণার, এই মাসে ডিসেম্বর, আজকে হ্যাঁ ডিসেম্বর 1 তারিখ, এই মাসে তফসিল ঘোষণা করবেন, প্রথম সপ্তাহে করার কথা। তফসিল ঘোষণার সময়ই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের আসবার কথা আছে, এবং উনি আসলে এই যে যত রকম সন্দেহ, যত রকম সংশয়, দোলাচল, যা যা আমরা দেখছি, রাজনৈতিক মেরুকরণ, রাজনৈতিক সমীকরণ, সবকিছু একটা জায়গায় এসে ক্ষমতার ভর কেন্দ্র, ক্ষমতার, অনেকে হয়তো ভাবছে যে উনি আসলে প্যারালাল একটা হ্যাঁ, তো যেটা হয়, বড় দল, একজন বড় নেতা, একটা ইমেজের ব্যাপার আছে, অ্যাকসেপ্টেবিলিটির ব্যাপার আছে, তো সেটাকে তো মেনে নিতে হবে, সেটাকে মানতে হবে। এবং উনি আসবেন, উনি আসলেই আপনি দেখবেন যে এই প্রশ্নটা আপনি করলেন কবে নাগাদ, আমি মনে করি 2য় সপ্তাহে তফসিল, তো তার মধ্যেই উনি আসবেন ইনশাল্লাহ। এবং এসে তার মানে এই সময়ের মধ্যে নিরাপত্তা পরিস্থিতিটা পরিবর্তন হতে পারে, আমরা আশা করছি সেটা, কারণ এটা তো হতে হবে, কারণ নির্বাচনটা না হলে একটা অনির্বাচিত সরকার যারা নানা একটা কারণে এসছে দেশে, কি কারণ, যে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট গেছে, এতগুলো শহীদের রক্তের বিনিময়ে 1400-র ওপরে মারা গেছে, জাতিসংঘ বলছে, ছাত্র জনতা, কেবল 36 দিনের যে বিপ্লব, যে আপনার গণ অভ্যুত্থান, আর তার আগে আমাদের স্ট্যাটিস্টিক্সটা আপনি যদি দেখেন, এটা কি সংখ্যাতত্ত্ব নাকি? 1000-এর উপরে গুম, তো 1000টা তো পরিবার, এক একটা পরিবারে ভাই কয়জন করে মানুষ আছে? এভারেজ 5 জন। তাহলে আর তার মধ্যে আমাদের হাজার হাজার নেতাকর্মী আপনার খুন করেছে, হাজার হাজার আমাদের নেতাকর্মী, আমাদের লক্ষের উপর নেতাকর্মী ঘরবাড়ি তারা দখল করেছে, ব্যবসা বাণিজ্য। এই অবস্থায় আপনি বলছেন যে নির্বাচন হতে হবে, নির্বাচন হতেই হবে, এখানে নির্বাচন হতে হবে, তিনি যেটা বলছেন বাস্তবতা, কিন্তু এই বর্তমান প্রেক্ষাপট বাস্তবতায় আপনার কাছে কি মনে হচ্ছে? দেখেন, বাংলাদেশে যদি এই নির্বাচন এই সরকার দিতে না চায়, তাহলে কিন্তু এই সরকার জনগণের তোপের মুখে পড়তে হবে, কারণ এই সরকার তো দেশ চালাতে পারছে না, আমি আগে উদাহরণ দিলাম। সুতরাং এবং বিশ্ব চায় যে নির্বাচিত সরকার। এখানে এনসিপির নাহিদ ইসলাম আজকে বলেছেন, নিশ্চয়ই আপনারা শুনেছেন, যে নির্বাচন নিয়ে আবারও জলঘোলা করার চেষ্টা হচ্ছে, পরিস্থিতি খারাপের দিকে নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময় বেশ কয়েকজন জামাতের শীর্ষ নেতারা তাদের বিভিন্ন বক্তব্যে কিন্তু বেশ ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। সামগ্রিক অনেকে বলার চেষ্টা করছেন, এটা অনেকে অভিযোগ যে জামাত নেতাদের এরকম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কেন? এই প্রসঙ্গ এই সামগ্রিক নির্বাচন ব্যবস্থাকে কোন দিকে দেখেন, ধরেন
ঐক্যমত্য কমিশনে জামাত ইসলাম, যেটা এজেন্ডাভুক্ত ছিল না, পিআর সিস্টেম, সেই পিআর সিস্টেম নিয়ে রাস্তায় নেমে গেল। তারপরে তারা উচ্চকক্ষে একটা পিআর সিস্টেমের ব্যাপারে আলোচনা হলো। তারা চাইলো যে না, নিম্নকক্ষে অর্থাৎ সংসদেও পিআর সিস্টেম চায়। ইউনূস তো যেটা আদেশ দিল তার ভিতরে তো নিচে কক্ষেই পিআর দিয়েছে, তার মানে তাদের দাবি শেষ, তাদের তো আর মাঠে থাকার কথা না। তারা তো আগের ওয়েস্টমিনস্টার সিস্টেমের নির্বাচনের জন্য প্রার্থী সব আসনে প্রার্থী মনোনয়ন দিয়ে ফেলেছে। এখন এসে পিআর সিস্টেম চা আন্দোলনে দাবি বলা হয়েছে না যে আনুপাতিক হারে যে ভোট যে পাবে আনুপাতিক হারে উচ্চকক্ষে প্রতিনিধি যাবে। তার মানে হচ্ছে কি যে পিআর সিস্টেম তো নিচে কক্ষে হয়ে গেল, তাদের দাবি শেষ যদি ওটা মানা হয়। এবং বিএনপি তো ইঙ্গিত দিয়েছে যে তারা তাদের বার্গেনিংটা হচ্ছে নোট অফ ডিসেন্টে। নোট অফ ডিসেন্ট উধাও। কেন নোট অফ ডিসেন্ট উধাও হবে? বিএনপি ওই জায়গায় দিছে নোট অফ ডিসেন্ট যেটা যে ইস্যুটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। কারণ এইটা এই সরকার কিন্তু সাংবিধানিক সরকার, 106 অনুচ্ছেদ সংবিধানের অনুযায়ী ওত নিয়েছে। সুতরাং আমি তার সংস্কারের ম্যান্ডেটই নাই, তবু আমি ধরে নিলাম। কিন্তু সরকার তো সাংবিধানিক সরকার, সাংঘর্ষিক আপনার মেজর সাংঘর্ষিক ইস্যুতে তো তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এবং ওখানে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছিল যেগুলো আপনার নোট অফ ডিসেন্ট আছে তা যার যার রাজনৈতিক দলের ইশতেহারে যাবে, ইশতেহারে যদি জনগণ ভোট দেয় কার্যকরী হবে, না হলে হবে না। সে জায়গায় না গিয়ে ঐক্যমত কমিশন কি করে এটা ফেলে দিল, সরকার এটা কি করে ফেলে দিল। এখন ধরেন 84টার সংস্কার প্রস্তাব ছিল, সেটা 4 দফায় আনছে। আমাকে বলা হলো হ্যাঁ অথবা না ভোট দেন। 1 নম্বর হলো প্রেসিডেন্টের আদেশ দিয়ে এটা জারি করেছে। প্রেসিডেন্টের আদেশ সংবিধান যেহেতু যুক্ত, মুন্নিয়াপা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, কোনো আদেশ চিফ অ্যাডভাইজার বা রাষ্ট্রপতি দেওয়ার এখতিয়ার নেই, এটা অবৈধ। অবৈধ তো অবৈধ জিনিস নিয়ে আপনি গণভোট করতেছেন, হ্যাঁ না ভোট করতেছেন, এটা তো একবার ইয়ে হবে না। বিএনপি তো সেটা মেনে নিল পরে, বনে নিচে নির্বাচন ছাড়া তো হচ্ছে না, নির্বাচনে তো যাইতে হবে। যদি নির্বাচনে যেতে হয় তাহলে পরে বিএনপি উইন করলো ধরে নিলাম আমরা, তখন বিএনপি কি করবে? এই অবৈধ গণভোটকে তখন বিএনপি কি করতে পারে? অবৈধ গণভোট তো আগেই অবৈধ হবে। কারণ হচ্ছে গণভোট যখন হবে আপনি নিশ্চিত থাকেন, বিএনপি ইতিমধ্যে নোট অফ ডিসেন্ট দিচ্ছে, বিএনপি তো বলছে, বিএনপির সদস্যরা তো সচেতন, তারা কিন্তু না ভোট দিয়ে ফেলবে। এবং আওয়ামী লীগের লোক যতগুলো সেন্টারে যাবে ভোট দিতে, হ্যাঁ যাবে তো, আমারও নাগরিক অধিকার না, যার ভিতরে মামলা নাই, মোকদ্দমা নাই, বিচার সালিশ নেই, তারা ভোট দিতে যাবে না, তারাও তো না ভোট দিবে। তো না ভোট বেশি পড়ে যাবে। তখন তো এই জুলাই সনদের কি হবে বলেন? এই যে ক্রাইসিসটা তৈরি হবে ওইটা আর একটা ক্রাইসিস। এখন ধরেন ওই না ভোট যদি জয়যুক্ত না হয় বা জয়যুক্ত হলো, ওটা ইতিমধ্যে তো কোর্টে মুন্নিয়াপাদের মতো অনেক অ্যাডভোকেট আছে, কোর্টে সু করে দিবে না, বাতিল হয়ে যাবে না, কি করবে তখন বলেন? তখন পরিস্থিতি কোন দিকে যেতে পারে? পরিস্থিতি জুলাই সনদ বাস্তবায়ন হলো না, তার মানে ব্যাপারটা এমন যেন এই মিসহ্যান্ডেলিং এর কারণে শিশুর থেকে এই সরকারের হিসাব মতো প্রায় 446 জন জীবন দিয়েছে। জাতিসংঘ 15 তারিখ পর্যন্ত বলছে 1400 মানুষ জীবন দিয়েছে। এই জীবন বেহেতরও, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বেহেতরে গেল, হলো না, কিছু হলো না, তাই তো দাঁড়াবে। এখানে এনসিপি কিন্তু বলছে যে প্রয়োজনে আরো একটি গণঅভ্যুত্থান তারা করতে চায়। সেদিন হয়েছে বাসি, কারণ 52 সাল থেকে এ পর্যন্ত যত আন্দোলন হয়েছে সব আন্দোলনের অগ্রভাগে, ইনক্লুডিং স্বাধীনতা যুদ্ধ, অগ্রভাগে ছিল ছাত্ররা। কিন্তু কোনো ছাত্র সরকারে অংশ নেয় নাই, কোনো ছাত্ররা এত বিতর্কিত হয় নাই। এখন এই যে আরপিওতে যে আইন করেছে যে যার যার ইয়েতে আপনার প্রতীকে নির্বাচন হবে, তো ওই যে ইয়ে পাইছে না, শাপলা কলি পাইছে না, শাপলা কলি নিয়ে ইলেকশন করতে হবে। জোট করলেও বিএনপি যদি নেয় আদর করে, তার শাপলা কলি নিয়ে, শাপলা কলিতে ফ্যাসিস্ট সরকারের সময় 3টে বড় দল ছিল আমিডামিড নির্বাচনের সময়, 300 আসনে সিট দিয়েছিল, একটারও জামানত থাকে নাই। এই ছাত্ররা এত বিতর্কিত, একটারও জামানত থাকবে না, আপনি নিশ্চিত থাকেন। আমি আগে করেই বলছি, এখনো বলে যাচ্ছি, একটারও। কারণ ওই আলাদা আমার এই আরপিওতে আরো বিপদে ফেলাই দিছে। এখন তো যার যার পার্টিতে আপনি দেখেন গুড়াগাড়া পার্টি আছে না, এগুলোও কিছু ধরে পড়বে, দেখবেন কেউ ফাঁস করতেছে না। সবচেয়ে বিএনপির ভুল হচ্ছে, আপনি দেখেন যতই বলেন, এই যে আওয়ামী লীগের সময় এই শিল্পী, নাচ, গান, ব্যবসায়ী সব মিলে 64% ছিল সংসদে, আন্দোলন হয়েছে 10% লোকের বেশি তার নামে নেই, মাঠে নামে নেই। হ্যাঁ, এত তাফালিং পার্টি, হেলমেট বাহিনী কই গেছিল, কেউ মাঠে নামে নেই।
বিএনপি করতেছে কি, ছোট ছোট পার্টিকে ঢাকা শহর দিয়ে ফেলতেছে। তারা কি তাদের বিরুদ্ধে আন্দোলন হবে না এক সময়? কি দিয়ে ফেস করবে? ঢাকার লোক নাই। এই যে ঢাকা 10-এ ধানমন্ডি এরিয়ায় 10-এ আপনার ওই কায়কোবাদ আছে, ওই কি ওই যে সদীপ ভুইয়ার আসছেন এম আজি যেটি বললেন যে রাজনীতির ক্ষেত্রে একটি অশনির সংকেত তিনি দিলেন, বিশেষ ঢাকার জন্য যে বিএনপি যে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে, মানে আপনার কি মনে হয় যে এই সিদ্ধান্তর ফলে আপনার কোনো রাজনৈতিক সংকটে পড়বেন কিনা, বিশেষ করে ঢাকার মতো বড় একটি মেগা সিটিতে? না, এটা তো আমাদের দলের যারা নীতি নির্ধারক আছেন, যারা মনোনয়ন দেন একেবারে ওপরে, সেটা ওনারা চিন্তা ভাবনা করে, এটা তো আমরা সবাই জানি যে যে কোনো আপনার আন্দোলন, যে কোনো সংগ্রামে, গণতন্ত্র যদি দেশে আমরা যখন গণতান্ত্রিক পন্থায় আন্দোলন সংগ্রাম করি, ঢাকা ম্যাটার্স। আমরা ঢাকা অবরোধ, এই ফ্যাসিস্ট হাসিনার বেলায় আমরা 63টা জেলা একটা টাইমে আপনার নিয়ে নিতে পেরেছিলাম, এক্সেপ্ট ঢাকা। সেটা নিশ্চয়ই মনে আছে আপনার। কাজে এইবারও আপনি দেখেন এই জুলাই যে গণ অভ্যুত্থান 5ই